আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি ফ্রি লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রিজরিদি। আরও একবার হাজির হয়ে গেলাম ইংরেজি প্রথম পত্র বিষয়টির লাইভ ক্লাস নিয়ে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই আছো। আজকের লাইভ ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 11 লেসন 2 নিয়ে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সোর্সেস নিয়ে। তাই শিক্ষার্থীরা তোমাদের যাদের এখানে প্রবলেম আছে সবাই দ্রুত জয়েন করে ফেলবে। জয়েন করে আমাকে জানিয়ে দেবে ক্লাসটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে জয়েন করছো, কেমন আছো। আজকে আমরা এই লেসনটির খুঁটিনাটি সবকিছু সমাধান করব এবং A to Z যা আছে সবকিছু পড়বো। আমরা এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ফিল ইন দ্য গ্যাপস এবং ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে দ্রুত জয়েন করে ফেলতে হবে এবং নিজের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিতে হবে। ওকে এভরিওয়ান, যারা জয়েন করছো তারা একটু ক্লাসটি শেয়ার করে দিবে এবং মেনশন করে দিবে। আজকে একটু আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে শুরু করতে দেরি হয়েছে। আমাদের কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে, দুঃখিত সেই জন্য। রংপুর থেকে আছে আব্দুল্লাহ নোমান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং নোমান। আহাদ হোসেন আছে, ওয়ালাইকুম আসসালাম আহাদ। আমাদের সাথে ইউটিউবে আছে অনেকে, মোহনা আছে, রাসেল সুমন আছে, আলিফ হোসেন আছে। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই যেখানে আছো ভালো সুস্থ আছো। ওকে, আচ্ছা, আমরা এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে রোড টু মিশন 100 প্রস্তুতি কোর্স নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রস্তুতি কোর্স। আমাদের এই কোর্সে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কোর্স আছে। আমাদের প্রত্যেকটা কোর্সের ক্লাস ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস দক্ষ শিক্ষক দ্বারা পরিচালনা করা হবে। তাই তুমি শিক্ষকের সাথে সরাসরি কথা বলে নিজের সমস্যার সমাধান করতে পারবে। প্রতিটি ক্লাস শেষে তোমাকে সেই ক্লাসের পিডিএফ শিট দেওয়া হবে। তার পাশাপাশি এইচডব্লিউ প্রদান ও মূল্যায়ন করা হবে। মডেল টেস্ট নেওয়ার মাধ্যমে তোমাকে যাচাই করা হবে এবং কোনো সাবজেক্টে বিশেষ সমস্যা থাকলে সেটাতে স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস দেওয়া হবে এবং এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকায় তুমি যে কোনো সময় যে কোনো অবস্থায় ক্লাসগুলো দেখতে পারবে এবং সবচেয়ে আকর্ষণীয় রোড টু মিশন 100 সাজেশনটিও দেওয়া হবে। তাই যে সকল শিক্ষার্থীরা এখনো আমাদের কোর্সে ভর্তি হওনি তারা দ্রুত ভর্তি হয়ে যাবে, কেননা আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে 15 তারিখ থেকে। দ্যাট মিনস আগামী পরশুদিন থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে এবং প্রথম দিনেই কিন্তু ইংরেজি প্রথম পত্র ক্লাস আছে। তাই শিক্ষার্থীরা যারা কোর্সে এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমাদের কোর্সের মূল্যগুলো একেবারে হাতের নাগালে রাখা হয়েছে যেন সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই কোর্সগুলোতে ভর্তি হতে পারে এবং নিজের লেখাপড়াকে আরও বেশি জোরালো করতে পারে। আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি, ইবিআই কোর্সের মূল্য মাত্র 999 টাকা। আমাদের গণিত কোর্সের মূল্য 799 টাকা। সায়েন্সের শিক্ষার্থীদের কোর্সের মূল্য মাত্র 990 টাকা। তারপরে আছে আমাদের উচ্চতর গণিত কোর্স, যেটার মূল্য 790 টাকা। কমার্সের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 499 টাকা। আর্টসের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 490 টাকা। সাধারণ বিজ্ঞান সাথে কৃষি অথবা গার্হস্থ্য কোর্সের মূল্য 199 টাকা এবং ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা কোর্সের মূল্য মাত্র 99 টাকা। আমাদের এই কোর্সের পর কি আর কোনো কোর্স না? এটা আমাদের ফাইনাল প্রস্তুতি কোর্স। এর পরে আগে আর কোনো কোর্স আসবে না, ফাইনাল প্রস্তুতি কোর্স। ওকে, আজকে রেজাল্টস দিয়েছে। ইংলিশে আলহামদুলিল্লাহ 92 পেয়েছি, ভেরি গুড ঐশী আহমেদ রিমা, ভেরি গুড জব। আচ্ছা, আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু ক্লাসের সংখ্যা এবং পরীক্ষার সংখ্যা দেওয়া আছে এবং যে ক্লাসগুলোর সংখ্যা দেওয়া আছে এর চেয়ে বেশি ক্লাসই তোমরা পাবে আশা করা যায়। আচ্ছা, আসো আমরা একটু জেনে নিই আমাদের কোর্সে ভর্তির নিয়মাবলী সম্পর্কে। আমাদের কোর্সে ভর্তি হতে হলে নির্ধারিত পরিমাণ কোর্সের ফি তোমাকে স্ক্রিনে দেওয়া বিকাশ বা নগদ নাম্বারে পেমেন্ট করতে হবে বা মার্চেন্ট পে করতে হবে। পেমেন্ট করার পরে আমাদের ফেসবুকে এবং ইউটিউবে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে তোমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠানোর 24 ঘন্টার মধ্যে তোমাকে আমাদের কোর্সে জয়েন করানো হবে এবং জয়েন করার পরে যেদিন থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে, অর্থাৎ 15ই নভেম্বর থেকে, সেদিন থেকে তুমি আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। তাই শিক্ষার্থীরা যারা এখনো যুক্ত হওনি আমাদের কোর্সে, একবার শেষবারের মতো টেকনিকের উপর ভরসা করে দেখো। ইনশাআল্লাহ আমরা সবাই কি একটা নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষিত একটা ফলাফল করতে পারবো এবং সেই প্রচেষ্টাই কিন্তু থাকে আমাদের প্রত্যেক শিক্ষার্থীর।
ওকে, যারা যারা কোর্স সম্পর্কিত আরো কোনো তথ্য জানতে চাচ্ছ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 01787 এই নাম্বারে কল করতে পারো, অথবা সহজে ভর্তি হওয়ার জন্য ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট www.tee.com.bd। কোর্সে ভর্তি অনেক আগে, আচ্ছা কোর্সে ভর্তি ডান অনেক আগে, গ্রেট। ওকে, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে 15 তারিখ। আচ্ছা আসো, আমরা আর কথা না বাড়াবো, আমরা পড়ায় চলে যাব। আপনি কি দিবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে হইলেও চলবে, আর একটু পরে দেন। ওকে, আসো আমরা একটু আমাদের পড়ায় চলে যাই, রিনিউয়েবল এনার্জি সোর্সেস। আচ্ছা, আরেকটা কথা জেনে রাখা ভালো যে আমাদের যখন থেকে কোর্সের ক্লাসগুলো শুরু হয়ে যাবে তখন থেকে কিন্তু আমাদের ফ্রি লাইভ ক্লাস বন্ধ হয়ে যাবে, অথবা হলেও দিনের মধ্যে একটা কি দুইটা, কারণ আমরা কোর্সগুলো যেহেতু লঞ্চ করেছি সে অনুযায়ী শিক্ষকরাও সময় পাবে না ফ্রি লাইভ ক্লাস নেওয়ার, আর আমাদেরও অবশ্যই সুযোগ থাকবে না। আচ্ছা, সুমন স্যারের নাম্বার, আমার নাম্বার, অথবা যে কোনো কারো নাম্বারই দেওয়া যাবে না, তো অযথা কমেন্ট করে লাভ নেই। ওকে এভরিওয়ান, তাহলে আসো আমরা একটু শুরু করা যাক। আচ্ছা, সবাই খাতা খুলে ফেলবো। লেখাপড়া যদি করতেই হয়, ক্লাস যদি দেখতেই হয়, অবশ্যই করার মতো করতে হবে, পড়ার মতো পড়তে হবে। তাই শিক্ষার্থীরা হাতে খাতা কলম বই সবকিছু নিয়ে বসে পড়ো। আচ্ছা, প্রথমে একটি শব্দ লিখে নিব, রিনিউয়েবল। লিখে ফেলবো সবাই।
ওকে এভরিওয়ান, আজান শেষ। আমরা একটু দেখবো কি কি শব্দ লিখেছি। রিলায় শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, যেটা একটা ভার্ব। রিনিউয়েবল মানে নবায়নযোগ্য, একটা নাউন। ফসিল জীবাশ্ম নাউন। ইভেনচুয়ালি ক্রমান্বয়ে, এটা একটা অ্যাডভার্ব। রান আউট মানে নিঃশেষ হয়ে যাওয়া, যেটা একটা ভার্ব। ডিকেড মানে দশক, এটা একটা নাউন। আর রেপ্লেনিশ মানে হচ্ছে পুনরায় প্রাপ্য, মানে যেটা আমরা বারবার পেতে পারি, সেটাই হচ্ছে রেপ্লেনিশ। ওয়ালাইকুম আসসালাম মারুফ হোসেন জয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম আপনি অনেক ভালো পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ আল জুবাইর, থ্যাংক ইউ সো মাচ। ওকে এভরিওয়ান, আসো আমাদের এগুলো লেখা শেষ হয়ে গেলে টেকনিক ইজি এডুকেশনের মতো কোনো অনলাইন প্ল্যাটফর্ম এভাবে ফ্রি ক্লাস নেয় না। ঐশী আহমেদ রিমা, হ্যাঁ এটা অবশ্যই সত্যি কথা, কারণ ফ্রি লাইভ ক্লাস চালানোর পিছনে অনেকটা ইনভেস্টমেন্ট, অনেকটা টাকা পয়সা খরচ হয়। তো এটা কেউ ফ্রিতে টাকা পয়সা খরচ করতে চায় না, কিন্তু আমরা কিন্তু শিক্ষার্থীদের কথা ভাবি সবসময়, কিন্তু নিজেদের লাভের কথা বা নিজেদের ব্যবসার কথা ভাবি না। কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে কি প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে শিক্ষার মান পৌঁছে দেওয়া। তোমরা কোনো শিক্ষার্থীরা যদি মনে করো আমি আমার ইংরেজি প্রথম পত্র বিষয়টির কথাই বলি, যে ইংরেজি প্রথম পত্র যদি ভালো করতে চাও, আমরা যে পরিমাণ ফ্রি লাইভ কন্টেন্ট দেওয়া আছে ফেসবুক এবং ইউটিউবে, সেটা পড়লেই এনাফ। ওকে এভরিওয়ান, আসো আমরা চলে যাব আমাদের এই প্যাসেজটিতে কি বলছে একটু দেখবো। আমাদের এই প্যাসেজে আসলে নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তির কথা বলা আছে। তার পাশাপাশি বলা আছে যে আসলে আমরা মানুষরা কিভাবে আমাদের পৃথিবীটাকে দূষিত করছি, কিভাবে আমরা আমাদের পৃথিবীতে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে এই দূষণটা কমাতে পারবো, এই ব্যাপারগুলো নিয়েই আসলে এখানে আলোচনা করা আছে। একটু খেয়াল করবে, প্রথমে বলছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হেভিলি অন পেট্রোলিয়াম, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর দেয়ার এনার্জি সোর্সেস। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবীতে যে দেশগুলো আছে, রিলাই মানে নির্ভর করে, হেভিলি ব্যাপকভাবে, কিসের উপর? পেট্রোলিয়াম, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপর। কিসের জন্য? ফর দেয়ার এনার্জি সোর্সেস, তাদের শক্তির উৎসের বা চাহিদার জন্য। দেয়ার আর টু মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস, আমাদের প্রধানত দুই ধরনের শক্তির উৎস আছে, একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য। হাইড্রোকার্বন আর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। হাইড্রোকার্বন আর জীবাশ্ম জ্বালানি হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তির উৎস। রিলায়েন্স অন দেম বলতে বোঝাচ্ছে কি, এই যে হাইড্রোকার্বন আর ফসিল ফুয়েলের উপর যদি আমরা নির্ভর করি, রিলায়েন্স মানে নির্ভরশীলতা, অর্থাৎ হাইড্রোকার্বন ফসিল ফুয়েলের মতো অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীলতা হলে পজেস রিয়েল বিগ প্রবলেমস, বিশাল বড় ধরনের কিছু আসল সমস্যা সৃষ্টি করতে পারে। ফার্স্ট, প্রথমত fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy sources. প্রথমত জীবাশ্ম জ্বালানি, তেল, কয়লা, গ্যাস ইত্যাদি হচ্ছে আমাদের সীমিত শক্তির উৎস। এবং the world eventually will run out of them. এবং আমাদের এই তেল, কয়লা, গ্যাস, এই অনবায়নযোগ্য শক্তি প্রত্যেকটাই যেহেতু সীমিত, তাই একদিন কি হবে? এগুলো নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, they will become too expensive in the coming decades and too damaging for the environment. সামনের কিছু দশকে, মানে কিছু বছরের মধ্যে আমাদের এই অনবায়নযোগ্য শক্তি, তেল, কয়লা, গ্যাস প্রচুর পরিমাণ মূল্য হয়ে যাবে, অর্থাৎ অনেক ব্যয়বহুল হয়ে যাবে, এক্সপেন্সিভ হয়ে যাবে, টাকা দিয়েও কেনা যাবে না, এত মূল্য হয়ে যাবে। এবং টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট, এবং আমাদের পরিবেশের জন্য খুব বেশি ক্ষতিকর হবে। 3 নাম্বার কারণ, fossil fuels, জীবাশ্ম জ্বালানি have direct polluting impact on Earth's environment causing global warming. জীবাশ্ম জ্বালানি সরাসরি আমাদের পৃথিবীর পরিবেশকে দূষিত করে এবং গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম আমাদের শক্তির উৎস দুই ধরনের, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য। প্রথমেই আমরা জানবো অনবায়নযোগ্য শক্তির কথা, যেই শক্তিগুলো আমরা বারবার পেতে পারি না, যেগুলো একদিন ব্যবহার করতে করতে শেষ হয়ে যাবে, সেগুলোই হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। যেমন পেট্রোলিয়াম, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। এবং এগুলো ব্যবহার করলে অনেক বিশাল ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সমস্যাগুলো এখানে উল্লেখ করা আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিকোয়েন্সিয়ালি উল্লেখ করা আছে। প্রথমত কি সমস্যা হবে? ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি এগুলো ব্যবহার করলে প্রচুর পরিমাণে এগুলো আমরা যদি ব্যবহার করতে থাকি, একদিন এগুলো শেষ হয়ে যাবে, নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 প্রবলেম, পরবর্তী কিছু বছরে এগুলো খুব বেশি মূল্যবান, ব্যয়বহুল হয়ে যাবে এবং আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর হবে।
3 নম্বর প্রবলেম, ফসিল ফুয়েল আমাদের পরিবেশকে সরাসরিভাবে দূষিত করে এবং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যা সৃষ্টি করে। তাহলে অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করার আমরা বেশ কতগুলো সমস্যা দেখতে পেলাম। এখন আমরা দেখব যে আমাদের অনবায়নযোগ্য শক্তি ছাড়া আমাদের যে নবায়নযোগ্য শক্তি আছে সেটা কিভাবে ভালো। বলা আছে ইন কন্ট্রাস্ট, অপরপক্ষে রিনিউয়েবল এনার্জি সোর্সেস নবায়নযোগ্য শক্তির উৎস সাচ অ্যাজ যেমন wind and solar energy are constantly and naturally replenished and never run out। আমাদের অনবায়নযোগ্য শক্তির উৎস যেমন বাতাস, সূর্যের আলো, এগুলো ক্রমাগত এবং প্রাকৃতিকভাবে পুনরায় পাওয়া যায় and never run out, এবং এগুলো কখনোই শেষ হয় না। তো তুমি যখন এই যে যতই বাতাস ব্যবহার করো, যতই সূর্যের আলো ব্যবহার করো, এগুলো কি কখনো শেষ হবে না? এগুলো কখনো শেষ হবে না। কিন্তু তাই আমাদের জন্য কি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা বেটার, পজিটিভ। ওকে, এই ছিল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, যেখানে আমরা নবায়নযোগ্য শক্তি আর অনবায়নযোগ্য শক্তির মধ্যে একটা তুলনা দেখলাম। সবাই একটু কমেন্ট করে জানাও যে ফার্স্ট প্যারাগ্রাফটি আমরা ক্লিয়ারলি বুঝেছি কিনা। ফার্স্ট প্যারাগ্রাফটি ক্লিয়ারলি বুঝেছি কিনা একটু কমেন্ট করে জানাও সবাই। কন্ট্রাস্ট অর্থ বিপরীত। আমাদের টাইটেলে দেওয়া আছে কত ইউনিট, কত লেসন। ওকে এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম রাশেদ হাওলাদার। ওয়ালাইকুম আসসালাম ভাই, একবার সালাম দিলে আমি দেখি, এতবার দিতে হবে না। ওকে, আসো আমরা পরের প্যারাগ্রাফে যাই। মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান। বেশিরভাগ নবায়নযোগ্য শক্তি আসে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। কোথা থেকে আসে? সূর্য থেকেই আসে, কারণ আমরা তো জানি সূর্যই হচ্ছে সকল শক্তির উৎস। সানলাইট, সূর্যের আলো, অর সোলার এনার্জি অথবা সৌরশক্তি ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস। অর্থাৎ সূর্যের আলো বা সৌরশক্তি ব্যবহার করে আমরা বাসা বাড়িতে তাপ ও আলো দিতে পারবো। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, আমরা সোলার এনার্জি ইউজ করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, এবং অন্যান্য ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক কাজের জন্য আমরা সূর্যের আলো বা সৌরশক্তি ব্যবহার করতে পারি। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে আমাদের একটা নবায়নযোগ্য শক্তির উপায়। দেখো আমাদের কিন্তু বলা আছে যে আমাদের নবায়নযোগ্য শক্তি কিভাবে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। এই যে সূর্যের আলো, এটা একটা নবায়নযোগ্য শক্তি। এখন সূর্যের আলো দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, বাট সূর্যের আলো থেকে আমরা সৌরশক্তি করে সেই সৌরশক্তিটা দিয়ে কাজ করতে পারবো। এটাই বলা হয়েছে যে আসলে নবায়নযোগ্য শক্তি যেভাবে পরিবেশ বান্ধব, ঠিক সেইভাবে আমাদের বিভিন্ন কাজে আসতে পারে। তাহলে এই গেল আমাদের একটা নবায়নযোগ্য শক্তির কথা। পরের প্যারাগ্রাফে যাব, তার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দ লিখে নিয়ে আসো। লিখেছি সবাই? এভাপোরেট শব্দের অর্থ হচ্ছে বাষ্পীভবন। ডাউনহিল শব্দের অর্থ হচ্ছে পাদদেশ বা নিচে। ওয়াটার ভেপার মানে হচ্ছে জলীয় বাষ্প। তাহলে আমরা নবায়নযোগ্য শক্তির উৎসগুলো দেখছিলাম, তার মধ্যে একটা দেখলাম সূর্যের আলো বা সৌরশক্তি।
এখন আসো আমরা আরো কিছু নবায়নযোগ্য শক্তির উৎসের কথা জানি। বলছে যে দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড অ্যান্ড দিস উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড উইথ উইন্ড টারবাইনস টু প্রডিউস ইলেকট্রিসিটি। আচ্ছা কি বলতেছে দেখো, এখানে আমরা আরেকটা শক্তি পেয়েছি। এখানে দেখো আমরা পেয়েছিলাম কি সোলার এনার্জি, এখানে আমরা পেয়েছিলাম সোলার এনার্জি, আর এখানে পেয়েছি উইন্ড এনার্জি অর্থাৎ কি বায়ু শক্তি। বাষ্প শক্তি বা বায়ু শক্তি কি করে একটু বুঝি। বায়ু শক্তি বা বাষ্প শক্তির কাজটা হচ্ছে যে বাতাস সূর্যের আলোকে পরিচালিত, সূর্যের আলো বাতাসকে পরিচালিত করে, এবং বাতাস যখন খুব জোরে যায় তখন সেটাকে ক্যাপচার বা বন্দি করা যেতে পারে কিসের মাধ্যমে, ওয়াইন্ড টারবাইন্স বা বিদ্যুৎ ঘূর্ণন পাখার বায়ু ঘূর্ণন পাখার মাধ্যমে, এবং সেটা দিয়ে কি করতে পারি আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। অর্থাৎ যে বায়ু ঘূর্ণন পাখার টারবাইন্স থাকে সেগুলোর মাধ্যমে যদি আমরা বাতাসটাকে আটকাই সেখান থেকে ইলেকট্রিসিটি আসে। কি আসে? সেখান থেকে ইলেকট্রিসিটি আসে। তখন সেইটা থেকে যদি আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি তাহলে উইন্ড এনার্জিও আমাদের একটা নবায়নযোগ্য শক্তির উৎস। আবার কি বলছে দেখো, দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কজ ওয়াটার টু এভাপোরেট। আচ্ছা তোমরা যদি ছোটবেলায় ওয়াটার সাইকেল পানি চক্র পড়ে থাকো তাহলে তোমরা তো জানোই যে বাতাস আর সূর্যের তাপ পানিকে বাষ্পীভূত করে, বাষ্পীভূত করে পানিটা যখন আকাশে যায় তখন কি হয়, ওয়াটার ভেপার টার্নস ইনটু রেইন অর স্নো, তখন সেই জলীয় বাষ্পগুলো বৃষ্টি বা তুষার রূপে পরিণত হয় অ্যান্ড ফ্লোজ ডাউনহিল, এবং পাদদেশে বা নিচের দিকে নেমে আসে কোথায়, নদী নালা খাল বিলে। এবং যখনই বৃষ্টিটা বা তুষারটা পড়ে ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড, তখন এটা শক্তিকে আমরা বন্দি করতে পারবো অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি। যখন এই বৃষ্টিটা পড়ছে বা তুষারটা পড়ছে তখন এটাকে কি বলবো আমরা, তখন এটাকে বলবো আমরা হাইড্রো ইলেকট্রিক এনার্জি। তখন এই শক্তিটা দিয়েও আমরা বিভিন্ন কিছু করতে পারি, তা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, অনেক কিছু করা যেতে পারে। তাহলে আমাদের আরেকটা নবায়নযোগ্য শক্তি হচ্ছে হাইড্রো ইলেকট্রিক এনার্জি, যেটা আসতেছে বাতাস আর সূর্যের আলো থেকে। তাহলে এই গেল আমাদের আরেকটা নবায়নযোগ্য শক্তির উৎস। ওকে, এইটুকু কি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে আমাদের এখানে দুইটা শক্তির উৎস দেখলাম, একটা হচ্ছে সোলার এনার্জি, একটা হচ্ছে উইন্ড এনার্জি, আর একটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক এনার্জি। টোটাল এখানে আমরা তিনটা এনার্জি পেয়েছি। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত একটু আমাকে জানাও। ম্যাম ভোলায় আইসেন, আপনার দাওয়াত রইল। থ্যাংক ইউ সো মাচ রাশেদ হাওলাদার, ইনশাল্লাহ আসবো। ওকে, এই পর্যন্ত সবাই বলছি ক্লিয়ার। আসো আমরা পরে যাই, সামনের দিকে আগাই। Along with the rain and snow, sunlight causes plants to grow. আচ্ছা, বৃষ্টি আর তুষারের পাশাপাশি সূর্যের আলো গাছপালাকে বৃদ্ধি পেতে সাহায্য করে। প্ল্যান্টস প্রডিউস বায়োমাস, গাছ থেকে আসে হচ্ছে বায়োমাস, উইচ আগেন ক্যান বি টার্নড ইনটু ফুয়েলস, যে বায়োমাসকে আমরা পরিণত করতে পারবো জ্বালানিতে। কেমন জ্বালানি? যেমন আমরা ফায়ার উড অর্থাৎ আমরা যে জ্বালানি কাঠ ব্যবহার করি, অ্যালকোহল অর্থাৎ আমরা যে মদ ব্যবহার করি, ইটিসি ইত্যাদি, এগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হয় দ্যাট আর কল্ড বায়ো এনার্জি বা জৈব শক্তি। অর্থাৎ জীব থেকে যে শক্তিগুলো আসতেছে সেগুলোই হচ্ছে জৈব শক্তি। অর্থাৎ গাছপালা থেকে যে শক্তিগুলো আসছে, যেমন গাছপালা থেকে যে জ্বালানিগুলো পাচ্ছি, গাছপালা থেকে আমরা কেমন জ্বালানি পাচ্ছি, যেমন জ্বালানি কাঠ, এটা একটা শক্তি। তারপর আমরা অ্যালকোহল বানাতে পারি কিভাবে, খেজুর থেকে। তারপর হচ্ছে ভাত যেটা চাল, রাইস ফার্মেন্টেড করে ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল বানাতে পারি। তো এগুলো কি বায়ো অর্থাৎ জীব থেকে আসছে না, জৈব শক্তি না এগুলো? তাহলে এগুলো এক ধরনের কি নবায়নযোগ্য শক্তি। এটাকেই বলছে বায়ো এনার্জি বা জৈব শক্তি। ওকে, আসো পরের প্যারাগ্রাফে দেখি কি শক্তির কথা বলছে। তাহলে এটা গেল আমাদের আরেকটা, টোটাল 4টা শক্তি এখন পর্যন্ত পেয়েছি। আরেকটা বলছে সায়েন্টিস্টস হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি সোর্স। বিজ্ঞানীরা হাইড্রোজেনকে একটা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে চিহ্নিত করেছে। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর আছে আমাদের প্রকৃতিতে, প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে। প্রকৃতিতে কি আছে? প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে। বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ আ গ্যাস। কিন্তু সমস্যা হচ্ছে হাইড্রোজেন কখনো আলাদাভাবে গ্যাস হিসেবে থাকে না। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস। এটা সবসময় অন্য কোনো উপাদানের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। সাচ অ্যাজ যেমন উইথ অক্সিজেন টু মেক ওয়াটার, যেমন হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি হিসেবে থাকে, কিন্তু হাইড্রোজেন কখনো আলাদাভাবে গ্যাস হিসেবে থাকে না।
হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট, আমরা যদি হাইড্রোজেনকে অন্য কোনো উপাদান থেকে আলাদা করতে পারি, ক্যান বি বার্নড অ্যাজ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি, তখন আমরা হাইড্রোজেনকে পুড়িয়ে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। তখন কি করতে পারবো? হাইড্রোজেনকে পুড়িয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। বাট এটা একটা সম্ভাবনা, এটা কিন্তু এখন পসিবল না। যেদিন হাইড্রোজেনকে আলাদা করা যাবে সেদিন এটা করতে পারবো, বাট রাইট নাও ইটস নট পসিবল। তাহলে আমাদের এখানে আরেকটা নবায়নযোগ্য শক্তির উৎস কে? হাইড্রোজেন। কারণ হাইড্রোজেন প্রচুর পরিমাণে আছে, এটা ব্যবহার করলেও কি শেষ হবে না। ওকে, এর পরের প্যারাগ্রাফে যাচ্ছি। সবাই খেয়াল করো। Our Earth's interior contains molten lava which gives off extreme heat. আচ্ছা, সবাই দুটি শব্দ লিখবে, একটা হচ্ছে molten, একটা হচ্ছে gives off। molten আর gives off। আচ্ছা, মল্টেন মানে হচ্ছে গলিত আর গিভস অফ মানে হচ্ছে ত্যাগ করা। মল্টেন মানে হচ্ছে গলিত আর গিভস অফ মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে কি হচ্ছে দেখো, আওয়ার আর্থস ইন্টেরিয়র, আমাদের পৃথিবীর অভ্যন্তর, কন্টেইনস ধারণ করে কি? মল্টেন লাভা বা গলিত লাভা, which gives off extreme heat, যেটা অতিরিক্ত পরিমাণে তাপ বর্জন করে। আমাদের পৃথিবীর ভিতরে যে গলিত লাভা আছে সেটা কি অনেক উত্তপ্ত, অনেক গরম, সেটা কি প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণ তাপ নির্গত করছে। This heat inside the earth produces steam and hot water. পৃথিবীর ভিতরে যে এই গরম তাপটা আছে, এটা গরম বাষ্প ও গরম পানি সৃষ্টি করে। which can be used, যে গরম বাষ্প আর পানি ব্যবহার করা যেতে পারে as geothermal energy, ভূতাপ শক্তি হিসেবে, to produce electricity for heating and lighting home, অর্থাৎ হিটিং এন্ড লাইটিং হোম মানে কি? বাসা বাড়িতে তাপ দেওয়ার জন্য আমরা এই জিওথার্মাল এনার্জি এখন ব্যবহার করতে পারবো। তাহলে জিওথার্মাল এনার্জি মানে কি? জিওথার্মাল এনার্জি মানে হচ্ছে ভূতাপ শক্তি। ওকে, তাহলে কথা কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের পৃথিবীর অভ্যন্তরে আছে গলিত লাভা, যেটা অত্যাধিক পরিমাণ তাপ নির্গত করে, এবং এই তাপ পৃথিবীর ভিতরে যে তাপ আছে এটা গরম বাষ্প আর গরম পানি সৃষ্টি করে, এবং এই গরম বাষ্প আর গরম পানি আমাদের কি নামে পরিচিত? জিওথার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি নামে পরিচিত, এবং এই ভূতাপ শক্তি বিদ্যুৎ উৎপন্ন করে বাসা বাড়িতে তাপ দিতে পারবে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আর লাস্টে একটা আছে, সেটা হচ্ছে আমাদের ওশান এনার্জি। তাহলে এখানে আমরা আরেকটা নবায়নযোগ্য শক্তি পেলাম, এই জিওথার্মাল এনার্জি, আর আরেকটা হচ্ছে ওশান এনার্জি। দেখে ওশান এনার্জি বা সামুদ্রিক শক্তি নিয়ে কি বলা হচ্ছে? সামুদ্রিক শক্তি নিয়ে বলছে যে কামস ফ্রম সেভারাল সোর্সেস, আমাদের সামুদ্রিক শক্তি বিভিন্ন উৎস থেকে আসতে পারে। Ocean's force of tide and wave can be used to produce energy. অর্থাৎ এই যে আমাদের সমুদ্রের ঢেউ আছে, টাইড মানে কি? জোয়ার আছে, ওয়েভ মানে কি? তরঙ্গ আছে, এটাকে আমরা ব্যবহার করতে পারি কেন? টু প্রডিউস এনার্জি বা শক্তি উৎপন্ন করার জন্য। দ্য সারফেস অফ দি ওশান গেটস মোর হিট ফ্রম দ্য সান দ্যান দ্য ওশান ডেপথস, অর্থাৎ বলা হচ্ছে সমুদ্রের উপরের যে পৃষ্ঠ আছে, দ্য সারফেস অফ দ্য ওশান, সমুদ্রের উপরের যে পৃষ্ঠ আছে, গেটস মোর হিট ফ্রম দ্য সান, কি পায়? সূর্য থেকে অনেক বেশি পরিমাণ তাপ পায়। ফ্রম দেন দ্য ওশান ডেপথ, অর্থাৎ সমুদ্রের গভীরতা থেকে। অর্থাৎ বলা হচ্ছে সমুদ্রের পানির উপরের তাপমাত্রা আর সমুদ্রের ভিতরের পানির তাপমাত্রার মধ্যে একটা তারতম্য আছে, একটা পার্থক্য আছে। উপরের পানিটা গরম হয়, নিচের পানিটা ঠান্ডা হয়। This temperature difference can be used as energy source too, এবং এই তাপমাত্রার পার্থক্য ব্যবহার করা যেতে পারে শক্তির উৎস হিসেবে। কথা বোঝা গেছে? তাহলে তাপমাত্রার পার্থক্য কি হিসেবে ব্যবহার করা যেতে পারে? শক্তির উৎস হিসেবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ওশান এনার্জি। তাহলে আমরা কয়টা নবায়নযোগ্য শক্তি পেলাম? 1 2 3 4 5 6 7টা। 7টার মতো আমরা শক্তির উৎস পেলাম নবায়নযোগ্য, যেগুলো ব্যবহার করলে হয়তো আমাদের অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করতে হবে না।
এই ছিল আমাদের প্যাসেজটা, যেখানে আমরা অনবায়নযোগ্য শক্তির কিছু ক্ষতিকর দিক দেখলাম এবং নবায়নযোগ্য শক্তির কিছু ভালো দিক এবং কিছু উৎস সম্পর্কে জানলাম। আশা করি আমরা সবাই প্যাসেজটি ভালো মতো বুঝতে পেরেছি। কারো যদি কোনো সমস্যা থাকে একটু কমেন্ট করে জানাও, আর যদি সমস্যা না থাকে সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা যারা ক্লাসে দেরিতে যুক্ত হয়েছে তারা সবগুলো শব্দের একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে এভরিওয়ান, এই পেজের স্ক্রিনশট না হলে উপরের দিকে একটু নিয়ে নাও। ওকে, সবাই বলছে ক্লিয়ার, এসএস ডান। আসো আমরা সামনের দিকে এগোই তাহলে। ওকে, ফার্স্ট এমসিকিউ, দ্য মেইন টাইপস অফ এনার্জি সোর্সেস আর। আমাদের প্রধান শক্তির উৎস কি? দ্য মেইন টাইপস অফ এনার্জি সোর্সেস আর। আমাদের প্রধান শক্তির উৎস কি? আমরা একেবারেই প্যাসেজের শুরুতেই পড়েছি আমাদের প্রধান শক্তির উৎস হচ্ছে নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য। অর্থাৎ আমাদের যে রিনিউয়েবল আর নন রিনিউয়েবল এনার্জি আছে সেটাই হচ্ছে কি আমাদের প্রধান শক্তির উৎস। তাহলে আসো আমরা এখানে অ্যান্সার তাহলে কোনটা দাঁড়াচ্ছে? 2 নাম্বারটা। ওকে, আমাদের অ্যান্সার দেওয়া আছে 2 নাম্বারটা। ওকে, পরের কোয়েশ্চেন। Which of the following has the closest meaning of the word extreme? Extreme মানে কি? Extreme মানে হচ্ছে অত্যাধিক। Extreme মানে কি? অত্যাধিক। মিনিমাম হবে না, মানে সর্বনিম্ন। মিডিয়াম মধ্যম হবে না। এক্সটার্নাল মানে বহিরাগত হবে না। আচ্ছা, লাস্টে আছে ইমেন্স। ইয়েস, দ্য অ্যান্সার ইজ ইমেন্স। আমাদের উত্তর হচ্ছে ইমেন্স। ইমেন্স হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? ইমেন্স। ওকে, পরের প্রশ্ন, উই শুড ইউজ রিনিউয়েবল এনার্জি বিকজ ইট ড্যাশ। আমাদের নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করা উচিত কেননা এটা ড্যাশ। বিকজ ইট নেভার রানস আউট, কেননা এটা কখনো শেষ হয় না। বিকজ ইট ইজ ফাইনাইট, কারণ এটা সীমিত। ইট ইজ ইনসাফিসিয়েন্ট, এটা অপর্যাপ্ত। ক্যান বি ড্যামেজিং, এটা ক্ষতিকর। এই জন্য এটার অ্যান্সার খুবই সহজ। ওকে, হুমায়রা উত্তর ঠিক আছে, নুসাইবার উত্তর ঠিক আছে। আচ্ছা, এখন সবাই 3 নাম্বারটার উত্তর দাও। 2 শেষ, 3-এর উত্তর দাও সবাই। সুবর্ণ আফরিন তুলনা, ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ উই শুড ইউজ রিনিউয়েবল এনার্জি বিকজ ইট নেভার রানস আউট, কেননা এটা কখনোই শেষ হয় না। যেহেতু এটা কখনোই শেষ হয় না সেহেতু এটাই আমাদের ব্যবহার করা উচিত। ওকে, নেক্সট, হোয়াট ক্যান বি ট্র্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি। আচ্ছা, জিওথার্মাল এনার্জি কোনটা? এখান থেকে নিচের কোনটার মাধ্যমে আমরা জিওথার্মাল এনার্জি বলি? নিচের কোনটাকে আমরা ভূতাপ শক্তি বলি? আমরা একটু আগে পড়লাম যে আমাদের পৃথিবীর অভ্যন্তরে গলিত লাভা আছে। গলিত লাভা কি করে? গলিত লাভা হচ্ছে প্রচুর পরিমাণ গরম পানি আর গরম তাপ বের করে। তাহলে স্টিম অ্যান্ড হট ওয়াটার, স্টিম আর হট ওয়াটার। কত নম্বর অপশনে আছে? 3 নম্বর অপশন আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা। Steam and hot water. Okay. আচ্ছা, আসো পরের প্রশ্নে যাই।
which of the following gases can be burned to produce electricity? নিচের কোন গ্যাসটি পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো? এটা তো আমরা সবাই জানি, একটু আগেই তো পড়লাম যে আমরা হাইড্রোজেন গ্যাসকে পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো, কারণ হাইড্রোজেন প্রচুর পরিমাণে পাওয়া যায় আমাদের পরিবেশে এবং এটা কখনোই শেষ হবে না, তো এইটা ব্যবহার করা যেতে পারে। ওকে, নাম্বার এফ, one the word rely refers to dash in the passage। আচ্ছা, প্যাসেজে একটা শব্দ দেওয়া আছে রেফার, রেফার মানে কি, সরি রিলাই, প্যাসেজে একটি শব্দ দেওয়া আছে রিলাই, রিলাই মানে কি? রিলাই মানে হচ্ছে নির্ভর করা। রিলাই মানে কি? রিলাই মানে হচ্ছে নির্ভর করা। আচ্ছা, নির্ভর করার আরেকটা সমার্থক শব্দ কি? সাদাত হোসেন তানিম, আজকে তোমাদের এক্সাম, অল দ্য বেস্ট, আই হোপ এক্সাম ভালো হোক। আচ্ছা, রিলাই মানে নির্ভর করা। লাবণ্য আক্তার একেবারেই ঠিক আছে উত্তর, 6-1 হচ্ছে উত্তর, অর্থাৎ ডিপেন্ড, কোনো কিছুর উপর নির্ভর করা। ওকে, নাম্বার জি, 7 নাম্বার, কনজাম্পশন অফ ফসিল ফুয়েলস ড্যাশ। আচ্ছা, আমরা যদি ফসিল ফুয়েল, কনজাম্পশন মানে খরচ করা বা ব্যবহার করা, আমরা যদি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি তাহলে কি হবে বলো তো? প্রোটেক্টস দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষা করবে না, ড্যামেজেস দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে, ইয়েস পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে তাহলে 2 নাম্বারটা, অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। নেক্সট ওয়ান, দ্য ওয়ার্ড রিলাই স্ট্যান্ডস ফর, এই তো সেম আগেরটার মতো, এটার অ্যান্সার হবে ডিপেন্ড, ইজ রিলাই মানে হচ্ছে নির্ভর করা, এটা পারবো আমরা অবশ্যই। ওকে, সবাই এ থেকে এইচ পর্যন্ত একবার একটু দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা। এ থেকে এইচ, এ থেকে এইচ কারো কোনো প্রবলেম আছে কিনা? এ থেকে এইচ কারো কোনো প্রবলেম আছে কিনা একবার একটু মিলিয়ে নাও সবাই। এ থেকে এইচ কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, আসো আমরা সামনের দিকে আগাই। What will not eventually run out? নিচের কোনটা ক্রমাগত শেষ হবে না? What will not eventually run out? Consumption, বানানটা ভুল হয়েছে, হুমায়রা আফরিনিরা বানানটা ভুল হয়েছে। আচ্ছা, what will not eventually run out, নিচের কোনটা ক্রমাগত শেষ হবে না? অবশ্যই আমরা জানি আমাদের যে সৌর শক্তি আছে সেটা শেষ হবে না, তাহলে অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে সোলার পাওয়ার। অ্যান্সার কি? সোলার পাওয়ার। ওকে, নাম্বার জে, which one of the following refers to renewable energy? নিচের কোনটা নবায়নযোগ্য শক্তিকে নির্দেশ করে? আচ্ছা, আমাদের নিচের কোনটা নবায়নযোগ্য শক্তিকে নির্দেশ করে? জীবাশ্ম জ্বালানি, সৌরশক্তি, কয়লা, গ্যাস। আচ্ছা, আমরা জানি আমাদের যেটা নবায়নযোগ্য শক্তি সেটা হচ্ছে সোলার এনার্জি। সোলার এনার্জি হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? 2 নাম্বারটা। নাম্বার কে, which energy sources do the countries of the world depend on? কোন ধরনের শক্তির উপর পৃথিবীর দেশগুলো নির্ভর করে? কোন ধরনের শক্তির উৎসের উপর পৃথিবীর দেশগুলো নির্ভর করে? পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, নাকি অল স্টেটেড অ্যাবাভ? অবশ্যই অ্যান্সার হচ্ছে অল স্টেটেড অ্যাবাভ, কারণ প্রথম লাইনেই বলা আছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হেভিলি অন পেট্রোলিয়াম, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর দেয়ার এনার্জি সোর্সেস। তাহলে তিনটাই হচ্ছে অ্যান্সার, যে এই তিনটার উপরে নির্ভর করে। ওকে, নাম্বার এল, flows of downhill rainwaters can be used for dash। আচ্ছা,
ফ্লোজ অফ ডাউনহিল রেইন ওয়াটার মানে বৃষ্টির পানি যে নিচের দিকে পতিত হয়, বৃষ্টির পানি যে নিচের দিকে পতিত হয়, এটাকে আমরা কি জন্য ব্যবহার করতে পারবো বা কি হিসেবে ব্যবহার করতে পারবো? আচ্ছা, এটাকে আমরা ব্যবহার করতে পারবো অ্যাজ হাইড্রো ইলেকট্রিক জেনারেশন। কি হিসেবে? হাইড্রো ইলেকট্রিক জেনারেশন, অর্থাৎ এল এর হচ্ছে 1 নাম্বারটা। ওকে, এখন বাকিগুলোর উত্তর আমি দিব না, এবার উত্তরগুলো তোমরা দিবে, ঠিক আছে? এবার লাস্টের গুলোর উত্তর একটু তোমরা দিবে। এম, we should avoid using non-renewable energy for its being dash. বলো অ্যান্সার কি? সবার আগে কে উত্তর দিবে দেখতে চাই। We should avoid using non-renewable energy for its being dash. আমাদের কেন এটা এড়িয়ে চলা উচিত এটার ব্যবহার? কারণ এটা ড্যাশ। ওকে, তুলনা সবার আগে উত্তর দিয়েছে, লাবণ্য আক্তার, তারপর আছে ইরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। উত্তরটি একেবারে ঠিক আছে। ইউটিউবে পুষ্পিতা মল্লিকের উত্তরটি হয়নি, লামিয়া এম উত্তরটি হয়নি, আব্দুল্লাহ আল জুবাইরের উত্তরটি শুধু ঠিক আছে। থ্যাংক ইউ আব্দুল্লাহ। উত্তরটি হচ্ছে 4 নাম্বার, অর্থাৎ 2 and 3 দুইটাই। মানে আমাদের এই অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা উচিত না, কারণ ইকোলজিক্যালি ইনকনভিনিয়েন্ট, কারণ এটা আমাদের বাস্তুগতভাবে এটা অযোগ্য, এবং রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, এবং এটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। তাহলে অ্যান্সার 2 আর 3 উভয়, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে এই 4 নাম্বারটা। ওকে, নেক্সট ওয়ান, which of the following has the closest meaning of the word evaporate? evaporate শব্দের সমার্থক শব্দ লাগবে। evaporate মানে হচ্ছে বাষ্পীভবন করা, অর্থাৎ বাতাস উপরে চলে যায়, যখন বাষ্পীভূত যখন হয়ে যায়, পানি যখন উপরে বাতাস হিসেবে চলে যায়, পানি যখন উপরে বাতাস হিসেবে চলে যায়, পানি যখন উপরে বাতাস হিসেবে চলে যায়, সেটাকে আমরা কি বলতে পারি? ডিহিউমিডিফাই। সেটাকে বলে হচ্ছে, লাবণ্য আক্তারের উত্তরটি হয়নি, লাবণ্য আক্তারের উত্তরটি হয়নি। ওকে, তানজিলা আক্তারের উত্তরটি হয়েছে। নুসাইবা নূরের উত্তরটিও হয়নি, অ্যান্সার হচ্ছে ডিহিউমিডিফাই। অর্থাৎ আমরা বাষ্পীভবন বলতে কি বুঝতে পারতেছি? যখন জলীয় বাষ্পগুলো বা পানিগুলো আকাশে চলে যাচ্ছে, সেটাকে আমরা এভাপোরেশন বা এভাপোরেট বলছি, আর এটা একটা সমার্থক শব্দ হচ্ছে ডিহিউমিডিফাই। আচ্ছা, তাহলে অ্যান্সার 2 নাম্বারটা। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটার উত্তরটি দেখবো যে কে সবার আগে দিতে পারবে। ফসিল ফুয়েলস আর ফর্মড ইন দ্য ড্যাশ পাস্ট ফ্রম দ্য রিমেইনস অফ লিভিং অর্গানিজম। আচ্ছা, আমাদের ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি মানে কি? অর্থাৎ 1000 বছর ধরে মাটির নিচে যেগুলো চাপা পড়ে থাকে, সেগুলো থেকে আমরা যেই জৈব শক্তিগুলো পাই, সেগুলোই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলস। তাহলে এগুলো কোন ধরনের জিনিস থেকে আসতেছে? জিওলজিক্যাল, জুলজিক্যাল, জিওগ্রাফিক্যাল নাকি ন্যাচারাল? হ্যালো রাজীব চক্রবর্তী, হাই। আপনি কি ক্লাস শেষ করবেন না শুরু করবেন? তো মেকআপ করলেন কেন? তোমরা জানো তোমাদের মানিক ভাই মেকআপ করে, এখানে এসে এসে মেকআপ করে। ওকে, অ্যান্সার ন্যাচারাল। মারিয়া আক্তারের উত্তরটি হয়নি, লামিয়ার উত্তরটিও হয়নি, আব্দুল্লাহ আল জুবাইরের উত্তরটিও হয়নি, পুষ্পিতার উত্তরটিও হয়নি, মুস্কানের উত্তরটিও হয়নি। সবাই ভুল উত্তর দিয়েছে। অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা। লাবণ্যর উত্তরটিও হয়নি, রিফাতের উত্তরটিও হয়নি। অ্যান্সার হচ্ছে 1 নাম্বার, জিওলজিক্যাল। জিওলজিক্যাল মানে কি? আরে বাবা, আমি তো বললামই জীবাশ্ম জ্বালানি মানে কি? যেগুলো মাটির নিচে থাকে। মাটি মানে কি? জিও, জিও মানেই তো ভূতাপ, ভূ শক্তি, তারপর কি ভূতত্ত্ব। এই যে জিওলজিক্যাল, জিওটা আসছে কোত্থেকে? ভূ মানে
পৃথিবী ভূমি থেকে, তো মাটির নিচে যেটা থাকে সেটা তো জিওর সাথে সম্পর্কিত না, তাহলে অ্যান্সার অবশ্যই জিওলজিক্যাল। অ্যান্সার হচ্ছে জিওলজিক্যাল। ওকে, যাই হোক ভুল করছো সেটা প্রবলেম না, বাট এটা যেন মনে থাকে এটাই হচ্ছে মেইন কথা। ওকে সবাই দেখো এই লাস্টের গুলো সবার ক্লিয়ার কিনা, আই থেকে ও পর্যন্ত, আই থেকে ও পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, আই থেকে ও পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা এল নাম্বারটা বুঝিনি, ইসাদুল হাসান। আচ্ছা এল নাম্বারটা বলেছে, আচ্ছা এটা না বোঝার কোনো কারণ নাই, আমাদের প্যাসেজে ডিরেক্টলি বলা আছে যে যখন বাষ্পীভূত হয়ে পানি আকাশে যায় বৃষ্টির রূপে নিচে নেমে আসে এটাকে কি বলে, হাইড্রোইলেকট্রিক এনার্জি। কোয়েশ্চেনটাও সেম, যে ফ্লোজ অফ ডাউনহিল রেইন ওয়াটার্স ক্যান বি ইউজড ফর ড্যাশ। আমরা যে ফ্লোজ অফ, আচ্ছা আমাদের যে বৃষ্টির পানি আছে যেটা নিচের দিকে নেমে আসে ক্যান বি ইউজড ফর হাইড্রোইলেকট্রিক জেনারেশন, অর্থাৎ হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎ উৎপন্ন করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। ওকে ঐশী আক্তার রিমা বলছে ক্লিয়ার, ওকে আলিফ বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে সবাই ক্লিয়ার, তাহলে আসো এখন আমরা চলেছি আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে। কোর্সটি চাচ্ছি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলাম কিন্তু কেউ তেমন রেসপন্স দেয়নি। আচ্ছা শান্ত, একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া, অবশ্যই রেসপন্স করবে, অবশ্যই রেসপন্স করবে। 01787 এটার হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে অবশ্যই রেসপন্স করবে। Okay, first question. Why will fossil fuels such as oil, coal, gas, etc. run out? আচ্ছা কেন এগুলো শেষ হয়ে যাবে, নিচে নামান। কেন ফসিল ফুয়েলের মতো, ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা, গ্যাস শেষ হয়ে যাবে? কেন শেষ হয়ে যাবে? কারণ এগুলো হচ্ছে ফাইনাইট রিসোর্সেস, আর একবার এগুলো ব্যবহার করলে আর ফিরে পাওয়া যায় না, তাই না? কারণ এগুলো আমাদের ফাইনাইট এনার্জি সোর্সেস, আর একবার ব্যবহার করলে যেহেতু পুনরায় ফিরে পাওয়া যায় না, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আসো আমরা অ্যান্সারটা লিখি, প্রথমে সাবজেক্ট লিখবো ফসিল ফুয়েলস। ওকে ফার্স্টে অ্যান্সারটা কিভাবে হবে দেখো, প্রথমে সাবজেক্টটা ফসিল ফুয়েলস সাচ অ্যাজ, যেমন তেল, কয়লা, গ্যাস ইত্যাদি। অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব উইলটা আসবে। উইল রান আউট, রান আউট শেষ হয়ে যাবে, কেন? উইল রান আউট বিকজ, কেন না, বিকজ দে আর ফাইনাইট এনার্জি সোর্সেস, কেননা এগুলো হচ্ছে আমাদের ফাইনাইট সীমিত শক্তির উৎস। এখন অবশ্যই বলেছি যে দুইটা সেন্টেন্স লিখতে হবে 2 মার্কের জন্য, তাহলে এখানে আরেকটা সেন্টেন্স লিখি যে এগুলো কি, এগুলো একবার ব্যবহার করলে আর পুনরায় ফিরে পাওয়া যায় না। ওয়ান্স দে আর ইউজড দে ক্যান নট বি রিপ্লেসড, লিখে ফেলছি ওয়ান্স দে আর ইউজড দে ক্যান নট বি রিপ্লেসড, ওয়ান্স দে আর ইউজড দে ক্যান নট বি রিপ্লেসড, অর্থাৎ একবার ব্যবহার করে ফেললে শেষ, পুনরায় আর ফিরে পেতে পারবে না। ওকে,
এই হচ্ছে অ্যান্সার। 1 নম্বর উত্তরটা যদি সবাই বুঝে থাকে কমেন্ট করে জানাবো এ ডান। 1 নম্বর উত্তরটা সবাই বুঝে থাকলে কমেন্ট করে জানাবো এ ডান। ওকে এ ডান। এখন আসো আমরা 2 নম্বরটাতে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখি। হোয়াট আর দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ রিনিউয়েবল এনার্জি? পজিটিভ অ্যাসপেক্ট মানে ইতিবাচক দিক কি কি আছে, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার ইতিবাচক দিক কি কি আছে। প্রথমেই বলবো যে অনেক ইতিবাচক দিক আছে, তারপর বলবো তাদের মধ্যে কিছু দিক হচ্ছে। তাহলে আস আগে বলি, দেয়ার আর মেনি পজিটিভ অ্যাসপেক্টস অফ রিনিউয়েবল এনার্জি। There are many positive aspects of renewable energy. Full stop. Some of them are, অর্থাৎ প্রথমে বললাম যে অনেক পজিটিভ দিক আছে, তারপর বললাম তাদের মধ্যে কিছু হচ্ছে। নাম্বার 1 সাম অফ দেম আর। প্রথমটা কি? সাম অফ দেম আর। প্রথমটা হচ্ছে যে সাস্টেইনেবিলিটি, অর্থাৎ এগুলো টেকসই। সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশের জন্য কি ভালো, পরিবেশ বান্ধব। অ্যান্ড কস্ট সেভিং, এবং আমাদের কি টাকা বাঁচায়, কোনো টাকা লাগে না। তাহলে সাম অফ দেম আর সাস্টেইনেবিলিটি, সাস্টেইনেবিলিটি। and cost saving. জাস্ট এতটুকু লিখলেই হবে। এখানেও 2টা সেন্টেন্স লিখেছি। দেখো প্রথমেই বললাম দেয়ার আর মেনি পজিটিভ অ্যাসপেক্টস অফ রিনিউয়েবল এনার্জি, সাম অফ দেম আর, ফুল স্টপ। তারপর বললাম সাম অফ দেম আর, তাদের মধ্যে কিছু হচ্ছে সাস্টেইনেবিলিটি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট সেভিং। ঠিক আছে, এগুলো টেকসই, এগুলো আমাদের পরিবেশের জন্য ভালো, পরিবেশ বান্ধব, এবং কস্ট সেভিং মানে কি টাকা বাঁচাবে। ওকে দেখো এটা ক্লিয়ার যদি হয়ে থাকে সবাই কমেন্টে জানাও টু ডান। সবাই কমেন্টে জানাও টু ডান। আর যদি না বুঝে থাকি তাহলে সেটাও জানাবো। হ্যালো নৌরা, হাই। ঐশী বলছে টু ডান, মুস্কান বলছে ডান, ইসরাত জাহান বলছে ডান, আব্দুল্লাহ আল জুবায়ের বলছে ডান ডান ডান। আচ্ছা ইউটিউবে মনে হয় শিক্ষার্থীরা একটু বেশি অ্যাক্টিভ, তাই না? আচ্ছা ফেসবুকের গুলো মনে হয় ঘুমিয়ে যাচ্ছে। যাই হোক, আসো আমরা পরের প্রশ্নটায় চলে যাই। আচ্ছা পরের প্রশ্নে কি বলছে দেখি। হাউ ডাজ হাইড্রোজেন এক্সিস্ট ইন নেচার? হাইড্রোজেন পরিবেশে কিভাবে থাকে?
হাউ ডাজ হাইড্রোজেন এক্সিস্ট ইন নেচার? আচ্ছা, হাইড্রোজেন পরিবেশে কিভাবে থাকে? হাইড্রোজেন হচ্ছে আমাদের প্রকৃতির খুবই বেশি পরিমাণ পাওয়া যায় হাইড্রোজেন, এবং এটা কখনো আলাদা সেপারেটলি থাকে না, এটা সবসময় অন্য আরেকটা উপাদানের সাথে কম্বাইন্ডলি থাকে। এই কথাটা ডিরেক্ট প্যাসেজে বলা আছে। তাহলে আসলে লিখে ফেলি যে হাইড্রোজেন এক্সিস্টস ইন নেচার, দেখো এখানে ডাজ বলেছে তাই না, ডাজ, তাই এই জন্য এক্সিস্টের সাথে এস বা ইএস আসবে। তাহলে প্রথমে লিখবো হাইড্রোজেন এক্সিস্টস ইন নেচার কম্বাইন্ডলি। ওকে ওকে, খেয়াল করবো উত্তরটি। হাইড্রোজেন এক্সিস্টস ইন নেচার কম্বাইন্ডলি। হাইড্রোজেন পরিবেশে কিভাবে থাকে এটা জিজ্ঞেস করছে, তখনই বললাম যে কম্বাইন্ডলি, যুক্তভাবে থাকে, ফুল স্টপ। ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি, এটা আলাদাভাবে থাকে না। লাইক, ফুল স্টপ, লাইক হাইড্রোজেন এন্ড অক্সিজেন মেক ওয়াটার, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন কি তৈরি করে? পানি তৈরি করে। কথা বোঝা গিয়েছে? 3 নম্বরটা বুঝে থাকলে কমেন্ট বক্সে লিখবো 3 ডান। 3 নম্বরটা বুঝে থাকলে কমেন্ট বক্সে লিখবো সি ডান। মোহনা, এই তো কমেন্ট পড়ে ফেলেছি। কোর্সে আপনার ক্লাস কবে হবে? কোর্সে আমার ক্লাস হবে ফ্রাইডে, আর আরেকদিন কোন দিন জানি, মঙ্গলবার। ফ্রাইডে অ্যান্ড টুইসডে, 2 দিন হবে। ওকে, আসো আমরা পরের প্রশ্নে যাই, যেহেতু সবাই বলছে ডান। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ বায়ো এনার্জি, ওয়্যার ডু উই গেট ইট ফ্রম? বায়ো এনার্জি কাকে বলে, জৈব শক্তি কাকে বলে, এবং এটা আমরা কোথা থেকে পাই? জৈব শক্তির যে ডেফিনেশনটা, এটা ডিরেক্টলি প্যাসেজে দেওয়া আছে, আমরা সেখান থেকে কপি করব। আসো দেখা যাক প্যাসেজে কি বলছে। ওকে, খেয়াল করবো সবাই, এই উত্তরটি একটু খেয়াল করবো সবাই। প্রশ্ন করা হয়েছে বায়ো এনার্জি কাকে বলে এবং বায়ো এনার্জি কোথা থেকে পাই। বায়ো এনার্জি কাকে বলে?
Plants produce biomass which again can be turned into fossil fuels such as firewood, alcohol, etc. that are called bioenergy. এটা হচ্ছে bioenergy definition. সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে আমরা কোথা থেকে বায়োএনার্জি পাই। We get bioenergy from plants, crops and organic waste. Organic waste মানে কি গরু ছাগল হাঁস মুরগির যে বিষ্ঠা আবর্জনা থাকে সেখান থেকে আমরা পাই বায়োএনার্জি। তাহলে গাছপালা শস্য এবং গরু ছাগলের যে বিষ্ঠা আছে সেখান থেকে আমরা পাই বা অর্গানিক জৈব বিষ্ঠা থেকে এগুলো আমরা পেয়ে থাকি। তাহলে আমরা কোথা থেকে পাই এবং সংজ্ঞা দুইটাই দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডি নাম্বারের অ্যান্সার। সবাই কি ডি নাম্বারটা ক্লিয়ারলি বুঝেছে কিনা একটু কমেন্ট করে জানাবো। ডি নাম্বারটা ক্লিয়ারলি বুঝেছে কিনা তাহলে কমেন্টে লিখে ফেলো ডি ডান। তাহলে কমেন্টে লিখে ফেলো ডি ডান। ডি ডান ইরা বলছে ওকে ঠিক আছে আসো। মিনহা বলছে জি ম্যাম। ওকে আসো পরের প্রশ্নে যাই তাহলে। ওকে এখন আছে লাস্টে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন। সবসময় 5 নম্বরে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকে। এইটা কোনো বইয়ে প্যাসেজে কোথাও ডিরেক্টলি থাকে না, ইনডিরেক্টলি থাকে, সেখান থেকে বুঝে নিজে থেকে বানাই বানাই লিখতে হয়। আসো প্রশ্নটা একটু দেখি। বলছে রিলায়েন্স অন দেম পজেস রিয়েল বিগ প্রবলেমস। এগুলোর উপর নির্ভরশীলতা বিশাল বড় সমস্যা সৃষ্টি করে। এই লাইনটা প্যাসেজেই দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে হাউ, কিভাবে। এক্সপ্লেইন ইন 2-3 সেন্টেন্সেস, 2-3 বাক্যে ব্যাখ্যা করো। আচ্ছা আমাদের এই প্রশ্নে কিসের উপর নির্ভরশীলতা বড় সমস্যা সৃষ্টি করে বলছে আমাদের এখানে? হ্যাঁ প্যাসেজ থেকে সরাসরি লিখলে হবে। আমাদের এখানে কি বলতেছে যে কোথা থেকে আমরা সমস্যা পাচ্ছি, কিসের উপর নির্ভর হলে সমস্যা হচ্ছে? অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভর হলে সমস্যা হচ্ছে, তাই না? অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভর হলে সমস্যা হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এই বাক্যটাকে প্রথমে ব্যাখ্যা করব। তাহলে রিলায়েন্স অন দেম, দেম মানে কি নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। কেন? কেননা এগুলো হচ্ছে আমাদের ফাইনাইট এনার্জি সোর্সেস, এগুলো সীমিত আকারে থাকে এবং এগুলো ব্যবহার করতে করতে একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য এগুলো ব্যবহার করলে সমস্যা সৃষ্টি হয়। তাহলে আগে এই লাইনটা লিখবো। কোন লাইনটা? যে এগুলোর উপর নির্ভর করলে বিশাল ধরনের সমস্যা সৃষ্টি হয়, কেননা এগুলো সীমিত আছে, ব্যবহার করতে করতে শেষ হয়ে যাবে। আসো লিখা যাক। আচ্ছা প্রথমেই তাহলে লিখলাম যে রিলায়েন্স অন নন রিনিউয়েবল এনার্জি পোজেস রিয়েল বিগ প্রবলেমস অ্যাজ, কেননা দে আর ফাইনাইট অ্যান্ড দে উইল রান আউট ওয়ান ডে, কেননা এগুলো হচ্ছে ফাইনাইট সীমিত এবং একদিন এগুলো শেষ হয়ে যাবে। এগুলো হচ্ছে সীমিত এবং একদিন এগুলো কি হয়ে যাবে, একদিন এগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা আর একটু ব্যাখ্যা করতে হবে। আরও কি ক্ষতি করে, আর কি ক্ষতি করতে পারে? আচ্ছা এটা আরো ক্ষতি করতে পারে। প্রশ্নটা কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে ক্ষতি করে। প্রশ্ন হচ্ছে কিভাবে ক্ষতি করে, একটা স্টেটমেন্ট দেওয়া আছে ক্ষতি করে, এখন প্রশ্ন হচ্ছে হাউ, কিভাবে করে। তাহলে বললাম ক্ষতি করে, কেন করে সেটা বললাম। এখন আরেকটু বলি কিভাবে করছে, আরেকটু বলবো কিভাবে করছে। আচ্ছা কিভাবে করতেছে, এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে। তো এটাও তো একটা ক্ষতির করার ওয়ে। তাহলে লিখি যে
তারপরে বললাম অনবায়নযোগ্য শক্তি যেমন হাইড্রোকার্বন আর জীবাশ্ম জ্বালানি আমাদের পরিবেশকে নষ্ট করে কিভাবে, কজিং গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যা সৃষ্টি করে। কি করে? বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যা সৃষ্টি করে। তাহলে ব্যাখ্যা করে ফেললাম 2-3টা সেন্টেন্সে যে এগুলোর উপর নির্ভর করলে বড় সমস্যা হয়। কিভাবে কিভাবে হয়? কারণ এগুলো সীমিত, এগুলো একদিন শেষ হয়ে যাবে, এগুলো পরিবেশকে ক্ষতি করে, যেমন গ্লোবাল ওয়ার্মিং। এইটাই অ্যান্সার, এতটুকুই। ওকে, সবাইকে এটা বুঝতে পেরেছে কিনা একটু কমেন্ট করে জানাবো। এটা কি সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবো। ওকে, এভরিওয়ান বলছে, সবাই বলছে ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে গ্রেট। তাহলে কিন্তু আমরা প্রায় 20টার মতো এমসিকিউ আর 5টা কোয়েশ্চেন অ্যান্সার করলাম। আসো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সমাধান করব, জাস্ট একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সমাধান করব। আসো, খেয়াল করব। প্রথমটা 1 নম্বরটাই সমাধান করি। আসো, people of the world are habituated to using 2 major types of energy sources. পৃথিবীর মানুষরা প্রধানত 2 ধরনের শক্তির উৎস ব্যবহার করে অভ্যস্ত। আচ্ছা, শক্তির উৎসগুলো কি কি? দে আর ড্যাশ অ্যাজ রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, খেয়াল করব সবাই। দে হচ্ছে আমাদের সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করব। অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে V3। আমি এগুলো বারবার ক্লাসে পড়িয়েছি যে অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে কি V3। তাহলে V3 যদি লিখতে হয় তাহলে আমরা বলতে পারি যে দে আর ড্যাশ অ্যাজ রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, অর্থাৎ এগুলো নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য হিসেবে পরিচিত বা আমরা জানি। রাইট, লামিয়া আর তুলনা, ইরা, সবার উত্তর ঠিক আছে, নোন। তাহলে অ্যান্সার হবে 1 নম্বরের জন্য নোন। দে আর নোন অ্যাজ, দে আর নোন অ্যাজ। আচ্ছা, বি নাম্বারটা দেখি। Non-renewable energy sources are very harmful to our nature. ভালো কথা, বুঝলাম। Dash, they are burned, they produce different types of pollutants which are very dangerous for our environment. একটু খেয়াল করবা, আমার এখানে এই ক্লজটা শুরুতে গ্যাপ আছে। কোথায় গ্যাপ আছে? ক্লজের শুরুতে। তাহলে হয় এখানে নাউন বা প্রোনাউন হবে। কি হবে? হয় নাউন বা প্রোনাউন হবে। কিন্তু আমি তো নাউন দিতে পারবো না, কারণ অলরেডি দে বলা আছে, অলরেডি দে বলা আছে। তাহলে আমি এখানে কি দিতে পারি? ইফ দে আর বার্নড, হ্যাঁ এটা দেওয়া যায়। কন্ডিশনাল, যদি কন্ডিশনাল সেন্টেন্স বানাইতে চাও ইফ দেওয়া যেতে পারে। আমি দিতে চাই ওয়েন। ওয়েন মানে কি? যখন। ওয়েন দে আর বার্নড, যখন এগুলো পোড়ানো হয়। তাহলে লিখে ফেলি ওয়েন। আর কেউ যদি ইফ দিতে চাও কন্ডিশনাল সেন্টেন্স, সেটাও করতে পারো যে ইফ দে আর বার্নড, যদি পোড়ানো হয় তাইলে এমন হয়। আর আমি বলছি যখন পোড়ানো হয় তখন এমন হয়। আচ্ছা, হ্যাঁ আমি দে আর কল্ড, এটাও কল্ডও দিতে পারবো। কে উত্তর দিল? পুষ্পিতা বলি। হ্যাঁ, 1 নম্বরের উত্তর কল্ডও হতে পারে। আচ্ছা, সি নাম্বারটা দেখি। দে প্রডিউস, আচ্ছা সি নাম্বারটা বলছে দিস কাইন্ডস অফ এনার্জি সোর্সেস আর ড্যাশ। আচ্ছা, আমাদের যেই শক্তিগুলো ক্ষতিকর সেগুলো আমাদের পরিবেশের জন্য ডেঞ্জারাস, ক্ষতিকর। আচ্ছা, দিস কাইন্ডস অফ এনার্জি সোর্সেস আর ড্যাশ। আচ্ছা, এই ধরনের এনার্জি সোর্সেসগুলো নাম কি? এই ধরনের এনার্জি সোর্স যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশকে দূষিত করছে, এগুলোর নাম কি মনে আছে? দিস কাইন্ড অফ সোর্সেস আর নন রিনিউয়েবল, অর্থাৎ অনবায়নযোগ্য। তাহলে লিখে ফেলি নন রিনিউয়েবল।
This type of sources are non-renewable. Okay, next one. With the passage of time, সময়ের সাথে সাথে they will be reduced and very expensive. এগুলো শেষ হয়ে যাবে এবং অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একজন বলছে, ইরা বলছে নন রিনিউয়েবল এনার্জি। না আপু, দুইটা শব্দ লেখা যাবে না। নন রিনিউয়েবল লিখতে পারছি, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড নাউন, অর্থাৎ অনবায়নযোগ্য। নন রিনিউয়েবল এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, এটা দুইটা শব্দ না। আমরা এনার্জি লিখতে পারবো না, কারণ এনার্জি লিখলে দুইটা শব্দ হয়ে যায়, আর আমাদের একটা শব্দ লিখতে হবে। তাহলে নন রিনিউয়েবল লেখা যাবে, এনার্জিটা লেখা যাবে না। তাসনিমু কি সেম কপি পেস্ট করলা? ইশাদুলও সেম কপি পেস্ট হবে না। আচ্ছা দেখো, তাহলে this kind of energy sources are non-renewable. With the passage of time they will be reduced and very expensive. They are also dash for global warming. আচ্ছা, they are also dash for global warming. আচ্ছা, বৈশ্বিক উষ্ণায়নের জন্য এরা কি? এরা হচ্ছে দায়ী। বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি করার জন্য দায়ী কে? নন রিনিউয়েবল এনার্জি। দায়ী ইংলিশ কি? দায়ী ইংলিশ কি? রেসপন্সিবল। And the last one, on the other hand, অপরপক্ষে renewable energy sources are very dash and environment friendly. নবায়নযোগ্য শক্তির উৎসগুলো কেমন আর পরিবেশ বান্ধব? নবায়নযোগ্য শক্তির উৎসগুলো কেমন আর পরিবেশ বান্ধব? আচ্ছা, ক্রিয়েট অ্যান্সার হবে না, কে জানি ক্রিয়েট দিছো। ক্রিয়েট হবে না, ডিতে রেসপন্সিবলই হবে। ডিতে রেসপন্সিবল হবে, কারণ রেসপন্সিবল মানে দায়ী। ডিতে রেসপন্সিবল ছাড়া আর অন্য কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, 5 নাম্বারটা কি হবে? যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ভেরি ড্যাশ এন্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। পরিবেশ বান্ধব আর কেমন? নবায়নযোগ্য শক্তির উৎসগুলো খুব অ্যাফোর্ডেবল না, অর্থাৎ আমরা কি খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। ফ্রেন্ডলি মানে কি ভাই? আমি তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলছি, তো এখানে দিব অ্যাফোর্ডেবল। অথবা এটাও বলতে পারো সাস্টেইনেবল। সাস্টেইনেবলও বলতে পারো। না, কজেস হতে পারে না, কজেস হতে পারে না। কজেস মানে কি? কজেস মানে সৃষ্টি করা। এখন দে আর অলসো কজেস ফর গ্লোবাল ওয়ার্মিং, সৃষ্টি করার জন্য গ্লোবাল ওয়ার্মিং, এটা তো সেন্টেন্স হচ্ছে না, সেন্টেন্সের মিনিং ঠিক থাকছে না, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকছে না। কজেস দিলে অবশ্যই রেসপন্সিবল হবে, আর কিছু হবে না। এখানে আমরা 5 নম্বরে অ্যাফোর্ডেবল দিতে পারি, সাস্টেইনেবল দিতে পারি, যে কোনো নাউন দিতে পারি, যে দে আর ভেরি ড্যাশ। আচ্ছা, নাউন না, সরি, যে কোনো অ্যাডজেক্টিভ দিতে পারি। এগুলো কেমন? অনেক বেশি সাস্টেইনেবল, অনেক বেশি পরিবেশ বান্ধব বলাই আছে, অনেক অ্যাফোর্ডেবল এটাও বলতে পারি। দে আর ভেরি চিপ, হ্যাঁ চিপও বলতে পারি, অবশ্যই চিপ দেওয়া যাবে। দে আর ভেরি ইনফিনিটি কি জিনিস ভাই? দে আর ভেরি ইনফিনিটি তো হয় না, ভেরি ইনফিনিটি, ইনফিনিটির আগে ভেরি আসবে না। ওকে, যাই হোক, দেখো এই কথাটা ক্লিয়ার, সবাইকে এটা বুঝতে পারছে? 1 নাম্বারটা কারো কোনো সমস্যা আছে? যে সকল শিক্ষার্থীরা এখনো আমাদের কোর্সে ভর্তি হওনি, আগামী পরশুদিন থেকে আমাদের কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। দ্রুত 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 ভর্তি হয়ে যেতে হবে, এটা আমাদের ফাইনাল প্রস্তুতি কোর্স, এর পরে আর কোনো কোর্স আসবে না, তাই দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট www.techtee.com.bd তে ভিজিট করে সহজে ভর্তি হয়ে যেতে পারো। আজকের ক্লাসে আমরা নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি, ইউনিট 11 লেসন 2 নিয়ে আলোচনা করলাম, এবং আমরা এমসিকিউ করলাম, কোয়েশ্চেন অ্যান্সার করলাম, এবং তার পাশাপাশি আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপও সমাধান করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখানে আমাদের সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়া আছে, কেউ যদি চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওকে, এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এ বি সি ই আর ডি নাম্বার কোয়েশ্চেনটা আমি প্যাসেজে দেখিয়ে দিয়েছি। ভর্তি হয়েছি, রুটিনও পাইছি, এখন শুধু ক্লাস করা বাকি। ইয়েস, এখন শুধু ক্লাস করা বাকি। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।